নমস্কার, আমি অঙ্কনশ্রী আর আপনারা শুনছেন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। আজকে গপ্প লেনে আপনারা শুনবেন আরও একটি রহস্য কাহিনী, হীরেন চট্টোপাধ্যায়ের লেখা নীলকান্ত মণি উধাও। গল্পে বড় মামার চরিত্রে সৌরভ পাত্র, বড় মামি তমালিকা ডাকুয়া, রামুদা সৌরভ নস্কর, নীলু মামার ভূমিকায় অসিত নস্কর, ছোট্টুদা সন্দীপন মণ্ডল, গুরুদেবের ভূমিকায় অনিরুদ্ধ শিকারী, গল্পের সূত্রধর এবং বিষ্ণুচরণের ভূমিকায় আমি অঙ্কন। শুরু হচ্ছে আজকের গল্প, হীরেন চট্টোপাধ্যায়ের লেখা নীলকান্ত মণি উধাও। যাব বলে লাফাচ্ছিলাম দিন সাতেক আগে থেকেই। সকালে বাবা যখন আমাকে আর মাকে পৌঁছে দিয়ে অফিসে চলে গেলেন, আনন্দে তখনও টকবক করে ফুটছি আমি। কিন্তু দুপুরে এই ছোট্ট ব্যাপারটাই কেমন যেন খিচড়ে দিয়ে গেল মনটা। সন্ধ্যের জমজমাট অনুষ্ঠানের কথা ভেবেও মন ঠান্ডা করতে পারছিলাম না। ব্যাপারটাকে অবশ্য ছোটই বলতে হবে, অন্তত আমার মন খারাপ হওয়ার মতো ব্যাপার সেটা মোটেই নয়। সকালে আসার সঙ্গে সঙ্গেই বড় মামা আমাকে জড়িয়ে ধরেছেন। আরে এসো এসো আমার চ্যাম্পিয়ন ভাগ্নে। তারপর আমায় ঘরের ভেতরে নিয়ে গিয়ে দারুণ একটা পেন আর ক্যালকুলেটর দিয়ে বলেছেন, এই নাও তোমার চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার। একটা ক্যালকুলেটরের শখ আমার অনেক দিন থেকে। এই বাবাকে বলতে পারি না, খানিকটা এই ভয়। ওনাকে বললেই বলবেন, এখন থেকে তোর একটা ক্যালকুলেটরের দরকার। বলতেই পারেন, কারণ খুব ভালো ছেলে যাকে বলে তা তো আমি কোনোদিনও নই। গাদাগুচ্ছের সাবজেক্ট পড়তে আমার কখনোই ভালো লাগে না মোটে। সেই জন্যই আমিও বা ক্লাসে ফার্স্ট হয়ে উঠবো কী করে। আমার ভালো লাগে অঙ্ক, এটা বরাবরই আমার বেশ প্রিয়। আমাদের ফার্স্ট বয় অরিত্র এই ক্লাস 9 পর্যন্ত একবারও অঙ্কে আমার সমান নাম্বার পাইনি। স্যাররা সকলেই জেনে গেছেন, একটা নাম্বার কম পেলেই আমি সোজা খাতা নিয়ে চলে যাব হেড স্যারের কাছে। এটা অবশ্য ঠিক যে ক্লাস 9-এ অঙ্ক করতে ক্যালকুলেটর লাগে না, কিন্তু আমি তো শুধু আমার ক্লাসের অঙ্ক করি না, উঁচু ক্লাসের অঙ্ক করতে আমার ভীষণ ভালো লাগে। আর অঙ্কের আসল মজাটা হলো যে সেটা কেমন করে করতে হবে তা বের করা। ঘাড় মুখ গুজে বড় বড় গুণ ভাগ করতে করতে কি আর ভালো লাগে। অবশ্য বড় মামা যে আমায় চ্যাম্পিয়ন বললেন সেটা একটা অন্য ব্যাপার। মাসখানেক আগে জুনিয়র কুইজ কন্টেস্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি। অন্য সব স্টেটের বাঘা বাঘা ছেলে ছিল বেশ কিছু, তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা খুব একটা মুখের কথা ছিল না। বেশ একটা রোমাঞ্চ অনুভব করেছিলাম মাইকে যখন আমার নামটা অ্যানাউন্স করছিল। বড় মামা অবশ্য অত সব বোঝেন না। বড় মামিমা তাড়াতাড়ি এক প্লেটে ছানার জিলেপি নিয়ে এসে বলেছিলেন, খেয়ে ফেল দেখি এগুলো, অর্ডার দিয়ে ভাজিয়ে রেখেছি, তুই আসবি বলে। না না না, তার মানে আমি যে ভিআইপি কোচের কিছু একটা হয়ে গেছি সেসব কিন্তু কিছুই নয়। ছেলেবেলায় আমি তো মামার বাড়িতে এসে থাকতাম বেশিরভাগ সময়। গরমের ছুটি ফুটি হলে তো আর কথাই নেই। আর বড় মামিমাও আমাকে খুব ভালোবাসেন। মামার বাড়ি আসতে এখনও আমার খুব ভালো লাগে। তার উপর এরকম একটা অনুষ্ঠান হলো তো আর কথাই নেই। না, অনুষ্ঠানটার ওপরে যে আমার খুব একটা লোভ ছিল তা নয়, আসল আকর্ষণ হচ্ছে ওই নীলকান্ত মণিটা। বড় মামা একজন জহুরি, কোনো একটা ভালো মণি পেলেই বাড়িতে নিয়ে আসতেন, বড় মামিমাকে দেখাতেন। ছেলেবেলায় নানান রকম মণি মুক্ত দেখেছি আমি মামার বাড়িতে। এক রকমের ছোট মুক্ত আমার খুব ভালো লাগতো। তার নামটাও ছিল কিন্তু ভারী মজার, মিকি মতো মুক্ত। ওই নামের এক জাপানি ভদ্রলোক নাকি ওই মুক্ত তৈরি করার রহস্য বের করেছিলেন। এই নীলকান্ত মণি পাওয়ার পর বড় মামা মাকে একটা চিঠিতে লিখে জানিয়েছিলেন, একটা দুর্লভ নীলকান্ত মণি পেয়েছি। জ্যোতিষী আমাকে অনেক দিন থেকে এই মণি ব্যবহার করতে বলেছে। ভাবছি এটা রেখেই দেব, তবে ব্যবহার করতে হলে আগে শোধন করতে হয়। তাই আগামী শনিবার গুরুদেবকে খবর দিয়েছি আসবার জন্য। সত্যনারায়ণ পুজো হবে আর আমার রত্নও শোধন হবে। তোরা সকালবেলাতেই সব চলে আসবি কিন্তু। ভেবেছিলাম অনেকেই আসবো, খুব মজা হবে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। বাবা তো অফিসের কাজের জন্য ধানবাদে চলেই গেলেন আমাদের পৌঁছে দিয়ে। মায়েরা 3 ভাই বোন। ছোটো মামা কাজ করেন অম্বরনাথের রাইফেল ফ্যাক্টরিতে। জানিয়েছেন এখন ছুটি ছাড়া পাওয়া একেবারেই অসম্ভব।
বড় মামার মেয়ে তুলিদির বিয়ে হয়ে গেছে কাছেই আসানসোলে। তারও নাকি বাড়িতে কার অসুখ। আশার মধ্যে এসেছেন গুরুদেব আর নালু মামা। নালু মামা বোধ হয় আমার বাড়ির নিজের মামা নন, কিংবা হতেও পারে ঘুরিয়ে টুরিয়ে। কিন্তু নালু মামাকে আমি এ বাড়িতে দেখছি আমার জ্ঞান হওয়া অবধি। দোকানেই বসতেন বেশি। ভোলুদা মানে নালু মামার ছেলে বাজার টাজার করে দিত, আর ভোলুদার মা রান্নাবান্নায় সাহায্য করতেন। গত বছর কি একটা গন্ডগোল হয়েছিল যেন, তারপরেই নালু মামারা উঠে গিয়েছিলেন কাছেই আর একটা অন্য বাড়িতে। নালু মামাদের অবস্থা খুব একটা ভালো নয়, সেটা আমি বেশ বুঝতে পারি। বাইরে বেরোবার সময়ও নালু মামার জামা কাপড় আমি কোনোদিনও ফর্সা দেখিনি। তার উপর আবার বাবার মতো ওই নস্যি নেওয়ার অভ্যেস। পকেট থেকে কালচিট একটা রুমাল যখন বের করেন, অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড় হয়। তবে মানুষটাকে কিন্তু বেশ ভালো লাগে আমার। রুমালে পয়সা লুকিয়ে অদৃশ্য করা, দড়ি কেটে জোড়া দেওয়া, এইসব টুকটাক ম্যাজিক যে আমায় কত দেখিয়েছেন তার শেষ নেই। না, নালু মামাকে নিয়ে কিছু হয়নি দুপুরবেলা, হয়েছিল ছোট্টুদাকে নিয়ে। আমার যে বয়সে অনেক বড় হলেও ছোট্টুদা তুলিদির থেকে অনেকটাই ছোট। ছেলেবেলা থেকেই এমন গোয়ার আর একরোখা যে এ বাড়িতে এলেই পারতপক্ষে ওকে আমরা এড়িয়েই চলতাম। সত্যি বলতে কি, ছোট্টুদাকে আমি দু চোখে দেখতে পারি না। বড় মামাও তাই। লেখাপড়ায় একদম ছোট্টুদা অষ্টরম্ভা। বার কয়েক মাধ্যমিক পরীক্ষায় হোঁচট খেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তারপর কি করেছে টরেছে আমি জানি না, কিন্তু আজ যেমন করে বড় মামার সঙ্গে কথা বলছিল সে তো সাংঘাতিক। বড় মামাকে অত রাখতে আমি কখনো দেখিনি। চিৎকার করে বলেছিলেন, আমি পারবো না তোর পেছনে টাকা খরচ করার, মানে তো ভস্যে ঘি ঢালা। হ্যাঁ, 25,000 টাকা কি মুখের কথা নাকি? ছোট্টদাও থামেনি, বলেছিল, হ্যাঁ, বন্ধুর ব্যাপারে সবাই দিয়েছেন, না দিলে বিজনেসটা হবে কি করে শুনি? ব্যবসা করবি তুই? হ্যাঁ, তোকে আমি চিনি না ভেবেছিস? টাকাগুলো সব নয় ছয় করবি নাকি? তা হোক। ছোট্টুদের কি সাহস, সমানে তর্ক করে বলছিল। টাকাটা তোমাকে দিতেই হবে, না হলে মুখ দেখাতে পারবো না। ও মুখ তোমাকে আর দেখাতে হবে না। বড় মামা রেগে গজগজ করছিলেন। সরে যা তুই আমার সামনে থেকে, চলে যা। ঠিক আছে, দেখবো তুমি দাও কি না দাও। হ্যাঁ, টাকা পয়সা কিচ্ছু দেয় না, সব বন্ধুর মা বাবা। ছোট্টদা ফোঁস করতে করতে সরে গিয়েছিল সামনে থেকে, তাকিয়েছিল। কিন্তু ঘটনাটা না আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। বিকেলেও গন্ডগোল মিটতে আপন মনে চলে আসার সময়ও আর এক কাণ্ড। ফিসফিস গলায় আওয়াজ শুনে দেখি গুরুদেবের সাগরেদ বিষ্ণুচরণ কি যেন বলছে গুরুদেবকে। ওর নাম যে বিষ্ণুচরণ সেটা সকালে আসার পরই আমি টের পেয়েছি। গুরুদেবের ওই বিশাল দশাশয়ী চেহারা, পেল্লায় ভুঁড়ি, ভাঁটার মতো গোল গোল লাল চোখ আর ইয়া ঝাঁকড়া চুল, তার পাশে বিষ্ণুচরণ যেন ছামচিকে। গুরুদেব মাঝে মাঝে হাঁক ছাড়ছেন, বিষ্ণুচরণ আগিয়ে। আর বিষ্ণু অমনি ধনুকের মতো বেঁকে দাঁড়াচ্ছে সামনে, বুক পিঠে একেবারে যেন এক হয়ে যাচ্ছে তখন। আমি অবশ্য বেশিক্ষণ দাঁড়াইনি, কিন্তু যেতে যেতে যতটুকু কথা কানে এসেছিল তাতে আমার না লোকটার উপর বেশ রাগ ধরে যাচ্ছিল। বিষ্ণুচরণ বলছিল, কত দাম হবে জানেন মনিটার? রাজার ঐশ্বর্যি একবার যদি কোনো রকমে। ছি, এই নাকি গুরুদেবের চালা। কথাটা আমি বড় মামাকে বলিনি, কিন্তু মন টন খুব খারাপ হয়ে গিয়েছিল আমার। অনুষ্ঠান যখন শুরু হলো তখন অবশ্য আমার মন খারাপ লাগাটাকা ছিল না। পুজোর ব্যাপার তো ভালো লাগছিল বটেই, গুরুদেবের শোধন করবার কায়দা কানুন দেখেও খুব ভালো লাগছিল। অনুষ্ঠান শেষ হলে প্রসাদ খেয়ে আমরা সবাই জড়ো হয়েছিলাম বড় মামার বৈঠকখানায়। গুরুদেব জাঁকিয়ে বসেছিলেন ডিভিনের তাকিয়ায় ঠেস দিয়ে, পায়ের কাছে বিষ্ণুচরণ। ওদিকে সোফায় আমি, মা আর বড় মামা, আর আরেক দিকে সোফায় ভোলুদা আর ভোলুদার মা। ছোটুদা টিভি আর টেলিফোনের মাঝখানে অ্যাপেল মোড়ায়। সেন্টার টেবিলের মুখোমুখি বড় মামা আর নালু মামা। ঘটনাটা ঘটে গেল বড় মামার নীলকান্ত মণির সুন্দর ছোট বাক্সটা টেবিলে রাখার প্রায় সঙ্গে সঙ্গে হঠাৎ বাড়ির আলোগুলো সব নিভে গেল। বড় মামা বললেন, দেখেছো কাণ্ড? লোডশেডিং হওয়ার আর সময় পেলে না। আমি হঠাৎ লক্ষ্য করেছি পাশের বাড়ির আলোগুলো এসে পড়েছে রাস্তার উপরে। সে কথা বলবার আগে বড় মামা ফিসফিস করে বলেছেন, আরে লোডশেডিং তো নয়, আমাদের বাড়িতেই তো গেছে দেখছি। তারপরেই গলা চড়িয়ে বলেছেন, রামু,
টর্চটা নিয়ে ফিউজটা একবার দেখ তো দেখি। রামুদা এই বাড়িতে কাজ করছে বহুদিন, শুনেছি তুলিদিরও জন্মের আগে থেকে। ইলেকট্রিকের কাজকর্ম একটু আধটু জানে রামুদা। টুকটাক কিছু করতে হলে বাইরে যাওয়ার দরকার আর হয় না। বড় মামার কথা শেষ হবার পরেই ওদিকে লণ্ঠনের আলো দেখা গেছে। মেন সুইচের ফিউজ খুলে ঠিক করতে বোধহয় 1 মিনিটও সময় লাগেনি, কিন্তু যা হবার সেটা তার মধ্যেই হয়ে গেছে। অদ্ভুত, অবিশ্বাস্য, অকল্পনীয়। যে যেমন ছিল ঠিক তেমনই আছে। টিভির পাশে ছোটদা, এদিকে আমরা, ওদিকে ভলুদারা। টেবিলের ওপরে নালু মামার নসির কৌটোটাও পর্যন্ত ঠিক তেমনই রাখা রয়েছে, একটু আগে যেমনটা ছিল। কেবল আসল জিনিসটাই লোপাট, নীলকান্তমণিটা। শূন্য বাক্সটার ডালা ওপর দিকে খোলা রয়েছে শুধু। নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। দুচোখ কচলে ভালো করে তাকালাম, না কোনো ভুল নেই, নীলকান্তমণি উধাও হয়েছে। বড় মামার দিকে চাইলাম, ভুরু কুঁচকে গেছে, মুখ চোখ থমথম করছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে যেন নিজের মনে মনেই বললেন, আশ্চর্য, এরকম যে হবে। তারপর গুরুদেবের দিকে চেয়ে বললেন, কেন এমন হলো গুরুদেব? গুরুদেবও বিষণ্ণ মুখে বললেন, বুঝতে পারছি না বাবা, অনুষ্ঠানে তো কোনো ত্রুটি হয়নি, তবু যে কেন এরকম অমঙ্গল ঘটে গেল। না না, একে অমঙ্গল বলবেন না। বড় মামার চোয়াল শক্ত হয়ে উঠেছিল। কথাটা খুব লজ্জার হলেও সত্যি, যেখানে একেবারে আমার নিজের লোকরাই আছে, আর তাদের মধ্যেই কেউ নিয়েছে মণিটা। তবে এটাও ঠিক যে সেটা এখনও এই ঘরের বাইরে যায়নি। যেই লোভে পড়ে করে থাক, আমি চাই বাইরের লোক জানাজানি হওয়ার আগে যেন সেটা ফেরত দেয়। এতে আমি কিছুই মনে করব না, কিন্তু যদি তা না হয় তবে কেলেঙ্কারি যে অনেক দূর গড়াবে সেটা আমি আগে থাকতে বলে দিলাম। কথাটা শেষ করে বড় মামা সকলের দিকে একবার করে তাকালেন। ঘরে তখন একটা সূঁচ পড়লে শব্দ শোনা যায়। মিনিট খানেক সময়কে মনে হচ্ছিল যেন পুরো একটা ঘন্টা। ছোটদা বিরক্ত মুখে একবার টিভির গায়ে হাত বোলালো। নালু মামা হতাশ একটা ভঙ্গি করে ঘাড় নাড়লেন। বিষ্ণুচরণ একবার এর মুখ আর একবার ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শেষ পর্যন্ত হাত জোড় করে গুরুদেবের পায়ের কাছে বসে পড়ল। বেশ, এভাবে তাহলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া গেল না, তাই তো? ঠিক আছে। বড় মামা উঠে ফোনের দিকে এগিয়ে গেলেন। বাধ্য হয়েই পুলিশকে জানাতে হচ্ছে গোটা ব্যাপারটা। ওরাই এসে সার্চ করবে। এর জন্য পরে কিন্তু কেউ আমাকে দোষ দিও না। মা, সে কি কথা? বড় মামিমা বললেন, পুলিশ এসে আমাদেরও সার্চ করবে? উপায় আর কি, মেয়ে পুলিশও আনতে বলছি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? বড় হ্যাঁ, মামিমা এখানে একটা- রাগ রাগ এখানে মুখ একটা করে injustice হয়েছে। চুপ করে গেলেন। আমাদের বাড়ির একটি বড় মামা ফোনে হ্যাঁ, নীলকান্ত লোকাল মণি। থানার সঙ্গে কথাবার্তা বলে খুঁজে পাওয়া যাচ্ছে। জায়গায় ফিরে এসে বললেন, হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, ওরা এখনই এসে পড়বে, তবে আসার আগে ঘর থেকে কাউকে বেরোতে বারণ করবে। তার মানে? ছোট্টদা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। আর মিনিট 15 পরে বন্ধুদের সঙ্গে আমাকে দেখা করতে হবে, এখানে বসে থাকলে চলবে? দেখো, নির্দেশটা তো আমার নয়, পুলিশ অফিসারের। তাই বলে তুমি কি জোর করে আমাকে আটকে রাখবে নাকি? না, তা আটকাবো না, তবে পুলিশ যদি মণিটা খুঁজে না পায় তাহলে কিন্তু। তাহলে কি হবে তাহলে? তার মানে তুমি আমাকে সন্দেহ করো? ছোট্টদা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেশ তো বেশ, আমাকে সার্চ করে নাও। দেখো, সার্চ করা আমার কাজ নয়, বড় মামা বললেন। সেজন্য পুলিশ আছে। তাই বলে আমায় এখানে চুপ করে বসে থাকতে হবে? বুঝতে পেরেছি, দুপুরে যা বললাম তুমি তার শোধ তুলছো। ঠিক আছে। উসখুস করছিলেন গুরুদেবও। বললেন, আমাকেও তো এবার উঠতে হয় বাবা, আরই বসতে হবে। আজকের মতো একটু দেরি করুন গুরুদেব, পুলিশ না এলে তো বলো কি, আমাকেও তাহলে তুমি? বড় মামিমা জিভ কেটে কি একটা বলতে যাচ্ছিলেন, থামিয়ে দিয়ে বড় মামা বললেন, আমাকে ভুল বুঝবেন না গুরুদেব, এ ঘরে যারা আছে তাদের কাউকেই আমি সন্দেহ করতে পারি না, সবাই আমার আপনজন। কিন্তু সন্দেহ যদি করতেই হয় তবে তার জন্য বাছাবাছি করাটা কি ঠিক হবে? উত্তম, আমি পরেই যাব, পাপ যদি লাগে সে তোমাকেই লাগবে। আমার না খুব জল তেষ্টা পাচ্ছিল, কি জানি কেন, হয়তো সিন্নিটা একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছিল।
দরজার ওপাশে রামুদাকে দেখতে পেয়ে ইশারে একটু জল দিতে বললাম। নালু মামা একটু হাই তুলে নস্যির কৌটোটা অন্যমনস্কভাবে টেনে নিলেন। আস্তে আস্তে ঢাকা খুলে বললেন, যা মরেছে রে, আমার নেশার জিনিসটা ফুরিয়ে গেছে যে, বাইরে তো আবার যাওয়া চলবে না। প্রশ্নটা ঠিক কাকে করা হলো বোঝা গেল না, তবে কথা শেষ করে নালু মামা এবার বড় মামার দিকে চেয়ে বললেন, রামুকে দিয়ে আনানো চলবে তো? ওরকম করে বলছো কেন? বড় মামার গলায় বিষাদের সুর। ব্যাপারটা বড় লজ্জার নলিনাক্ষ, এ নিয়ে ঠাট্টা করো না। রামুকে বলো এনে দেবে। রামুদা জল নিয়ে এসেছিল। পকেট থেকে একটা আধুলি বের করে কৌটোটা ওর দিকে এগিয়ে দিয়ে নালু মামা বললেন, চট করে একটু নস্যি এনে দে তো বাবা, কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। নস্যির কৌটোটা নিয়ে রামুদা সবে দরজা পর্যন্ত গেছে, মাথার মধ্যে একটা সম্ভাবনা যেন বিদ্যুতের মতো খেলা করে গেল আমার। 2-1 সেকেন্ডের দ্বিধা, তারপরে গ্লাসটা নামিয়ে রেখে আমি উঠে দাঁড়িয়েছি। বললাম, দাঁড়াও রামুদা, যেও না। রামুদা থমকে দাঁড়িয়েছে। নালু মামা অবাক হয়ে বললেন, মানে রামু যাবে না কেন? ও তো আর এই ঘরে ছিল না। না, নস্যির কৌটোটা তো ছিল। নালু মামার মুখটা কি একটু ফ্যাকাশা হয়ে গেল, হলেও বা সঙ্গে সঙ্গে সামলে নিলেন। বললেন, বাবা, এই যে দেখছি বাঁশের চেয়ে কঞ্চি বড়। নে বাবা রামু, কৌটোটা খুলে ভালো করে পরীক্ষা করে নে, মনি টনি যদি থাকে। হ্যাঁ খোকন, বড় মামা একটা হালকা ধমক দিলেন আমাকে। ওসব কথা বলছিস কেন? কেন বলছি, কৌটোটা হাতে নিলেই তুমি বুঝতে পারবে। মানে? রামুদা! অকস্মাৎ তীব্র চিৎকার করে উঠেছি আমি, কারণ ও তখন সুযোগ বুঝে কৌটোটা নিয়ে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছে। চিৎকার শুনে থতমত খেয়ে ফিরে দাঁড়ালো। আমি সেইভাবেই বললাম, কৌটোটা তুমি বড় মামার হাতে দাও। রামুদার মুখ কয়েক মুহূর্তের মধ্যেই রক্তহীন হয়ে গেল, পায়ে পায়ে এগিয়ে আসছিল। বড় মামার কাছাকাছি এসেই তার পায়ের উপর শটান আছড়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। বাবু, 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 আপনার পায়ে পড়ি বাবু, এবারকার মতো মাফ করে দেন বাবু, পায়ে পড়ি বাবু। এরকম কিছু যে হবে বড় মামা নিজেও তা ভাবতে পারেনি বোধ হয়। কোনো রকমের পা সরিয়ে নিয়ে বললেন, আরে কি হয়েছে কি সেটা বলবি তো? অভাবের স্বভাব নষ্ট হয় বাবু, মেয়েটার জ্বর, অসুখ, দেশ থেকে চিঠি পেয়েছি, ডাক্তার নাকি বলেছে অপারেশন করতে হবে বাবু। 2000 টাকা খরচ বাবু, মাথা খারাপ হয়ে গেলে বাবু, অত টাকা তো আর আপনার নয়, বললে আপনি দেবেন না। নাহলে বাবু কথাটা জানতে চাইলেন, বললাম, তা বললেন আমার ছোট্ট একটা কাজ করে দেবেন 2000 টাকা। লোভ সামলাতে পারিনি বাবু, লোভ সামলাতে পারিনি বাবু, বাবু লোভ সামলাতে পারিনি। আর তুমি মেন সুইচ বন্ধ করে নালু মামাকে হাত সাফের সুযোগটা করে দিলে, আর এখন যা ছিল সেটা সরিয়ে রাখতে, তাই না? দাঁড়া 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 দাঁড়া। বড় মামা তাড়াতাড়ি কৌটোর ঢাকনি খুলে সেটা টেবিলের উপর করলেন। এক রাশে নস্যির মধ্যে থেকে ঠক করে একটা মণি পড়ল টেবিলে। সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে মুছে সেটা হাতের তালুতে রাখলেন বড় মামা। নীলকান্তমণি তো নীলকান্তমণি, নীল আভায় ঘর একেবারে ঝকঝক করছে। বড় মামা সেটা সাবধানে বাক্সে ভরতে ভরতে বললেন, কিন্তু এত সব ব্যাপার তুই বুঝলি কেমন করে? আগে আমি কিচ্ছু বুঝতে পারিনি বড় মামা। নস্যি আনার কথাটা শুনেই হঠাৎ আমার মনে পড়ে গেল, নালু মামা তো আজকে সকালে কৌটোটা ভর্তি করে নস্যি আনিয়েছেন রামুদাকে দিয়েই, আমি দেখেছি। বাবা তো খুব নস্যি নেন, কিন্তু যেদিন উনি আনেন সেদিন তো ওটা ফুরোয় না, অন্তত 2 দিন চলে। মনে হলো ওর মধ্যে নেই তো মনিটা। সঙ্গে সঙ্গে আরও অনেক কথা মাথায় খেলে গেল। হাতসাফের খেলা নালু মামা তো বেশ ভালোই জানেন। আলুটা ঠিক ওই সময় এবার নিবল কেন? ফিউজ কেটে গেছিল। এত তাড়াতাড়ি কি ফিউজ পাল্টানো সম্ভব? এই ঘরে আমরা সবাই বসে রয়েছি, গুরুদেবও রয়েছে। ফিউজ পাল্টাবার আগে রামুদা এই ঘরে একটা আলো অন্তত দিয়ে যেতে পারতো। এই সমস্ত মিলিয়ে এই যোগসাজের ব্যাপারটা এমন স্পষ্ট হয়ে গেল, আমি তাই। বড় মামা মুগ্ধ চোখে আমাদেরকে তাকিয়ে আছেন, দেখে লজ্জায় আমি কথা শেষ করতে পারলাম না। বড় মামা মনির বাক্সটার গায়ে একবার হাত বুলিয়ে বললেন, না, চালটা নলিনাক্ষ ভালোই চেলেছিল। নস্যির কৌটোটা টেবিল থেকে তোলেনি পর্যন্ত, পাছে সন্দেহ হয়। অথচ তোর চোখকে ফাঁকে দিতে পারল না রে খোকন। জিতা রহ ভাগ্নে, আসল চ্যাম্পিয়ন তুই এবারই হলি।
ক্যালকুলেটারে আর কুলোবে না, বুঝলি? এবার তোকে একটা নলি রাখো। খেয়াল করিনি নালু মামা উঠে দাঁড়িয়েছেন, দরজার বাইরে বেরিয়েই পড়েছেন। দেখেই বড় মামা চিৎকার করলেন, আমরাও সকলে উঠেই পড়েছিলাম। কিন্তু তার আর দরকার হলো না। বাইরের দরজায় ঠিক তখনই একটা জিপ এসে দাঁড়ালো। গপ্পলেনে আজকে শুনলেন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা নীলকান্তমণি উধাও। গল্পে বড় মামার চরিত্রে সৌরভ পাত্র, বড় মামি তমালিকা ডাকুয়া, রামুদা সৌরভ নস্কর, নীলু মামার ভূমিকায় অসিত নস্কর, ছোট্টুদা সন্দীপন মণ্ডল, গুরুদেবের ভূমিকায় অনিরুদ্ধ শিকারী, গল্পের সূত্রধর এবং বিষ্ণুচরণের ভূমিকায় আমি অঙ্কন। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। আমরা আবারও হাজির হব ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।